আমরা অনেক বিষয়ের উপর কিন্তু প্রতিনিয়ত ভুলে যাচ্ছি, রাজনীতির উপর আলোচনা করছি, বক্তব্য দিয়ে যাচ্ছে, আর আপনারাও কভার করতে আছেন, লিখছেন, টেলিভিশনে পাঠাচ্ছেন, কিন্তু মিডিয়ার উপর খুব একটা আলোচনা হচ্ছে না। অথচ আপনারা বলছেন ফোর্থ পিলার, চতুর্থ স্তম্ভ, মিডিয়া গণতন্ত্র ছাড়া, একটাকে ছাড়া অন্যটা চলতে পারে না, কার্যকর হয় না। এই জন্য মিডিয়ার উপর আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, বাংলাদেশের মিডিয়া আগামী দিনের যে গণতন্ত্রের যে গুরুত্ব, নির্বাচনের যে গুরুত্ব, এটার সাথে মিডিয়ার গুরুত্ব কোনো অংশে কম না। এটা আমাদেরকে বুঝতে হবে, একটাকে ছাড়া একটা চলবে না। আমি সবসময় বলেছি, মিডিয়া এবং রাজনীতি হ্যান্ডস অ্যান্ড গ্লোভস। একটা মানুষ গ্লাভ যখন হাতে পরে না, ওই যে সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, ক্লোজ সম্পর্ক, সেরকম একটা সম্পর্ক। তো আসলে আমাদের সব সমাধানগুলো বাংলাদেশের, আমরা পিস মিল সমাধান করি। কখনো গণতন্ত্রের জন্য আমাদের প্রাণ দিয়ে ফেলছি, গণতন্ত্রের জন্য, আন্দোলনের জন্য প্রয়োজন বোধে, দেশের জন্য, মানুষের জন্য। আবার মিডিয়ার ইস্যু যখন আসে, মিডিয়ার কিছু আলোচনা হয়। তারপরে আপনার অর্থনীতির উপর এক এক সময় আলোচনা হয়। এই যে সামগ্রিকভাবে একটি গণতান্ত্রিক সমাজ, দেশ যদি চলতে হয়, যে প্রত্যেকটি গণতন্ত্রের সাথে যে স্তম্ভগুলো আছে, গণতন্ত্রের সাথে জড়িত যে বিষয়গুলো আছে, আমরা যদি একসাথে অ্যাড্রেস করতে না পারি, তাহলে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া, যেটাকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বলছি, সেটা সম্ভব হবে। একটা বিষয়, আপনারা আশিককে ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর একটা পেপার দিয়েছে আশিক, এবং দীর্ঘ আমি কিন্তু শেখ হাসিনা সরকারকে কোনোদিন, আপনারা খেয়াল করেছেন কিনা যে আমি কিন্তু কোনোদিন সরকার বলতাম না, আমি কিন্তু সবসময় ব্যবহার করতাম রেজিম শব্দটা। কোনোদিন আমি সরকার বলিনি, অলওয়েজ আমি যে রেজিম হিসেবে ইউজ করেছি এটাকে। এই যে শেখ হাসিনার রেজিমের মধ্যে যে ঘটনাগুলি আশিক তুলে ধরেছেন, আপনারা বক্তারা তুলে ধরেছেন, যে ঘটনাগুলো ঘটেছে, এটা কিন্তু ঘটারই কথা। আমি কিন্তু মোটে আশ্চর্য হই নাই যে ঘটনাগুলো ঘটেছে, এটা তো ঘটতে হবে। মিডিয়ার বিষয়ে যে ঘটনাগুলো তো ঘটতেই হবে। আপনি যখন দেশের ক্ষমতা দখল করে, জনগণকে বাইরে রেখে, রাষ্ট্র ক্ষমতা দখল করে, জনগণের রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, সেই জায়গাতে গণমাধ্যমের অধিকার থাকবে, এটা কি বিশ্বাস করার কোনো কারণ আছে? আপনি যখন মানুষের সব অধিকার কেড়ে নিয়েছেন, যে গণমাধ্যমের অধিকার থাকবে, সেটা বিশ্বাস করার কোনো কারণ নাই তো। এটা তো ঘটারই কথা। আপনি যখন দেশের মানুষকে বাইরে রেখে ক্ষমতা দখল করবেন, এই ক্ষমতায় থাকার জন্য বাকি সব ক্ষমতা, বাকি সব অধিকার একটার পর একটা আপনাকে কেড়ে নিতেই হবে। এটাই স্বৈরাচারের নিয়ম, এটাই ফ্যাসিস্টের নিয়ম, ও কেড়ে নিতেই হবে। আপনারা কিভাবে ভাবছেন যে আপনি মিডিয়াকে উনি স্বতন্ত্রভাবে কার্যকলাপ করতে দেবেন? তাহলে তার ক্ষমতাই থাকে না। যেখানে মানুষ ভোট দিতে পারছে না, ভোটাধিকার সে কেড়ে নিয়েছে, তো মিডিয়ার অধিকার কিভাবে থাকতে পারে? সুতরাং আমি কোনো সময়, যে হাসিনার রেজিমের সময় যে ঘটনাগুলো ঘটত, আমার কাছে কোনো সময় কিছু বিস্ময়কর, অস্বাভাবিক কিন্তু আমার কাছে মনে হয় না। আমি মনে করি যে এটাই স্বাভাবিক, এটাই হতে হবে, এবং এটা হতে থাকবে যতদিন স্বৈরাচার আমরা মুক্ত হতে না পারি, যতদিন ফ্যাসিস্ট মুক্ত হতে না পারি। এটা আমাদেরকে করতে হবে। কারণ আমার সাথে, মিডিয়া ভাই বোনদের সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আমি সবসময় আমার আছে। কারণ আমি তো মিডিয়ার ভিতরে
প্রত্যেক দিন কোন যে প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, সবার সাথে আমার একটা সংযোগ ছিল, সাংবাদিকদের সাথে ঘনিষ্ঠ। এবং আমি যখন দেখছি বাংলাদেশের কোনো সাংবাদিকতার সুযোগ নাই, অনেক সাংবাদিক আমার কাছে এসে তার মনের কথাগুলো বলতো যে খসরু ভাই কি করবো একটু বলেন তো, আমি তো জার্নালিজমে লেখাপড়া করে সাংবাদিকতায় ঢুকেছি, এখন তো সাংবাদিকতা আমি করতে পারছি না, আমরা অ্যাডভাইস করেন তো আমি কি সাংবাদিকতা ছেড়ে অন্য কিছু করব কিনা, কি ব্যবসা বাণিজ্য করতে পারি কিনা, কি বিদেশে চলে যাবো কিনা। অনেক সাংবাদিক আমার কাছে আসে এবং অনেক সাংবাদিককে আমি বাইরে চলে যাওয়ার জন্য আমি অ্যাডভাইস করি, যদি তোমার সুযোগ থাকে চলে যাও, বাংলাদেশে কিন্তু এখন কোনো সাংবাদিকতা হবে না, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তুমি যদি সাংবাদিকতা করতে চাও এই মুহূর্তে সেটা প্রত্যাশা করা ভুল হবে। এবং 2-4 জন সাংবাদিককে বিদেশে যাওয়ার জন্য আমি সহায়তা করেছি, কারণ আমি দেখছি এদের কোনো সাংবাদিকতা করার সুযোগ নাই বাংলাদেশে, যেখানে রাজনীতির সুযোগ নাই, যেখানে কোনো ধরনের অধিকার আপনার নাই, সেখানে সাংবাদিক কিভাবে কাজ করবে। আর যারা নিবেদিত সত্যিকার অর্থে সাংবাদিক, তাদের পক্ষে এই সাংবাদিকতা করা তো সম্ভব না। সুতরাং অনেক সাংবাদিক দেশ থেকে চলে গেছে, অনেকের আপনারা যেটা বলেছেন চাকরিচ্যুত হয়েছে। আজকে সাংবাদিকের যে মানবেতর জীবনযাপন করছে সাংবাদিকরা, এটার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে যেই রেজিম সৃষ্টি করা হয়েছিল, সেই রেজিমে সাংবাদিকরা শুধু না, আমি বলছি ব্যবসাতে যারা সত্যিকার অর্থে ব্যবসা করতে চেয়েছে তারাও কিন্তু ব্যবসা করতে পারেনি। ব্যবসা তো ছিল না, এটা লুটপাটের একটা ব্যবসা হয়েছে। তো সেখানে সাধারণ ব্যবসায়ীদের কিন্তু ব্যবসার সুযোগ ছিল না। একইভাবে সাংবাদিকতার বেলায় কিন্তু তাই হয়েছে যে আপনার সাংবাদিকতার কোনো অবস্থা নাই এখানে, আনলেস আপনি ওয়ান অফ দোজ, ওই যে সাংবাদিকগুলোর কথা আপনারা এতক্ষণ ধরে বলেছেন, যে যারা সরকারের সুযোগ সুবিধা নিয়ে সাংবাদিকতা করে সরকারের কাজটাই করেছে, তাদের নির্দেশনায় কাজ করেছে। এই জন্য আমি কোনো সময় আশ্চর্য হইনি। যাই হোক, আজকের প্রেক্ষাপটে আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে। আমি একটা কথা প্রত্যেক দিন আমার বক্তৃতায় রিপিট করি, আমি জানি এটা আমি রিপিট করি, ইচ্ছা করে করি, সেটা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, ধারণ করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না। এটা নতুন বাংলাদেশ এবং মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশার জায়গাটা অন্য জায়গায় চলে গেছে। যে সমস্ত রাজনীতিবিদ বুঝবে না, যে রাজনৈতিক দল বুঝবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশে। আমি ইংরেজিতে বলি, পলিটিশিয়ানস বেটার ওয়েক আপ and smell the coffee. As simple as that. So, সুতরাং যে সাংবাদিকতার যে জীবন, যেভাবে আমাদের রাজনীতিতে আমরা পরিবর্তন আনতে হবে, আমাদের অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, কথাটা কিন্তু আমরা শুরু করেছি, আপনারা খেয়াল করেছেন কিনা। রাজনীতি শুধু গণতন্ত্রায়ন করলে চলবে না, আপনার অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, আপনার মিডিয়াকে গণতন্ত্রায়ন করতে হবে। গণতন্ত্র খালি ভোট দিয়ে সরকার গঠন করলে হবে না, প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন যদি ঘটাতে না পারেন তাহলে গণতন্ত্র কাজ করবে না। আপনি যদি অর্থনীতিতে গণতন্ত্রায়ন করতে না পারেন, দেশের সাধারণ মানুষ যদি অর্থনীতিতে অংশগ্রহণ করতে না পারে, আপনার রাজনীতি সফল হবে না, আপনার গণতন্ত্র সফল হবে না। সাংবাদিকদের বেলায় তাই, তারা যদি মুক্তভাবে তাদের সাংবাদিকতা গণতান্ত্রিক পরিবেশে, মুক্ত পরিবেশে তারা যদি পালন করতে না পারে, তাহলে গণতন্ত্র কাজ করবে না বাংলাদেশে। সুতরাং এটা আমাদেরকে সক্রিয় অনুধাবন করতে হবে যে সংবাদপত্রের, সংবাদ মিডিয়াতে আপনার ম্যানেজমেন্ট এবং জার্নালিস্ট, ম্যানেজমেন্ট এবং সাংবাদিকদের মধ্যে লাইন ড্র করতে হবে। রাষ্ট্রের
তিনটা অঙ্গ যেভাবে লাইন ড্র করা আছে, আপনার বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ অর্থাৎ পার্লামেন্ট, এখানে কিন্তু কনস্টিটিউশনাল লাইন ড্র করা আছে। শেখ হাসিনা লাইনগুলো তুলে ফেলার কারণে তো দেশ ধ্বংস হয়ে গেছে। ওই লাইনগুলো যদি থাকতো তাহলে দেশের এই অবস্থা তো হয় না। আপনার সাংবাদিকদের বেলায়, আমি সাংবাদিকতার বেলায় যেটা বলবো, আপনাদের ম্যানেজমেন্ট এবং সাংবাদিকের মধ্যে লাইন ড্র করতে হবে। ম্যানেজমেন্টের কাজ করবে, মালিকানা যাই হোক তাদের, এবং এই লাইন কোনোদিনও ম্যানেজমেন্ট ক্রস করে সাংবাদিকের সাইডে যদি চলে আসে তাহলে সাংবাদিকতা হবে না। এই জিনিসটা আমরা পরিষ্কার করতে হবে যে বিটুইন ম্যানেজমেন্ট এবং সাংবাদিকদের মধ্যে লাইন ক্লিয়ার, একটা লাইন যেটা ওয়াল ক্রস করা যাবে না। এই জিনিসটা আমাদেরকে স্টাবলিশ করতে হবে। এই যে আপনারা বলছেন আগামী দিনে কমিশন গঠন করা হবে, এই কথাগুলো আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে, কিন্তু যে কমিশন যেটা বিএনপি গঠন করতে যাচ্ছে সাংবাদিকতাকে মুক্ত করার জন্য, আপনাদেরকে এই কথাগুলো পরিষ্কারভাবে বলতে হবে। এবং সাংবাদিকদের যে আপনাদের, আমি মনে করি সাথে সাথে সাংবাদিকদেরকেও দায়িত্ব দিয়ে যখন লাইনটা ড্র করা হবে, তারা কিন্তু তখন সাংবাদিকদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন যাতে না হয়, সাংবাদিকদের সততা, স্বচ্ছতা, যোগ্যতা, নিরপেক্ষতা নিয়ে যাতে প্রশ্নবিদ্ধ না হয়। তাহলে এটা যদি আবার হয় তাহলে কিন্তু আবার আমরা আগের জায়গায় চলে যাব। এবং সাংবাদিকদেরকেও আজকের বিশ্ব প্রেক্ষাপটে যে পরিবর্তিত অবস্থায় সাংবাদিকতার যে পরিবর্তন ঘটছে, আমাদের সাংবাদিকদেরকেও সেই জায়গাটা আসতে হবে। তো আমাদেরকে বুঝতে হবে সেই জায়গাটা। এবং রাজনীতিবিদ সাংবাদিকদের যে সম্পর্ক, যে সিভিল আর্মি যে সম্পর্কের যে কথা আমরা বলি, রাজনীতিবিদ সাংবাদিকদের একটা সম্পর্ক আছে, কিন্তু এই সম্পর্কটা আমাদেরকে স্বচ্ছতার সাথে পালন করতে হবে। আমি তারেক রহমান সাহেবেরকে একটা বড় ক্রেডিট একটা কারণে দেই, উনি যদি সাংবাদিকদের মুক্ত কথা বলছেন, আগামী দিনে কমিশন হবেন ইনশাআল্লাহ, আমরা মুক্ত সাংবাদিকতা চাচ্ছি, কিন্তু উনি একটা যেটা ডেমনস্ট্রেট করেছেন, এই যে 5ই অগাস্টের পরে ওনার উপর একটা কার্টুন হয়েছিল, আপনারা দেখেছেন না? ওনাকে করে একটা কার্টুন করেছিল, মানে ওনাকে ব্যঙ্গ করে একটা কার্টুন হয়েছে। এটা নর্মাল একটা পলিটিশিয়ানের রিয়েকশন কি হয়, তার মনে একটা ক্ষোভ আসে, রাগ আসে, প্রতিবাদের একটা কথা আসে, মাথায় আসে। তারেক রহমান সাহেব কি করেছেন, উনি একটা পোস্ট দিয়েছেন যে এই জন্য তো আমরা এতদিন যুদ্ধ করেছি এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, এটা করতে পারার জন্য, দিস ইজ এ বিগ মেসেজ। এটা অনেক বড় একটা মেসেজ, কিন্তু একটা ছোট কথা, কিন্তু যে ওরা যে আমার ইয়েটা করেছে, আমার কি বলে কার্টুনটা ব্যঙ্গ করেছে, আমাকে ব্যঙ্গতে কার্টুনটা ছাপিয়েছে, এটার জন্য তো আমরা এতদিন যুদ্ধ করেছি, এটা যাতে করতে পারে সাংবাদিকরা, মুক্তভাবে করতে পারে। তো এটা বড় স্ট্রং একটা মেসেজ। তো আমি এই জন্য আমরা অত্যন্ত, আমার মধ্যে আশার সঞ্চার হয়েছে যে আমাদের নেতৃত্বের মধ্যে যখন এই ধরনের একটা বড় ধরনের পরিবর্তনের একটা চিন্তা আসে, তখন আমরা সবাই আশাবাদী হই। তা আমি এই জন্য মনে করি আগামী দিনের বাংলাদেশে আপনারা সাংবাদিকরা এগিয়ে আসুন, রাজনীতিবিদ সাংবাদিক সংলাপ, ডায়ালগ, ইন্টারেকশন, এঙ্গেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু কোনো সময় ছিল না, যে বিগত 15 বছর একেবারেই ছিল না, যে নির্দেশিতভাবে সাংবাদিকতা হয়েছে,